ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। বনে জঙ্গলে বিভাগে আজ থেকে শুরু হচ্ছে নতুন সিরিজ, বিখ্যাত সাহিত্যিক লীলা মজুমদারের লেখা বাঘের বই। এই গল্পের অলঙ্করণগুলি আমরা নতুনভাবে করেছি মূল অলঙ্করণের ছায়ায়। লীলা মজুমদার রচিত বাঘের বই প্রথম প্রকাশিত হয় 1969 সালে। এই বইটি বাঘ নিয়ে লেখা কয়েকটি গল্পের সংকলন। 1968 সালে চিলড্রেন বুক ট্রাস্টের হয়ে লীলা মজুমদার ইংরেজিতে লিখেছিলেন টাইগার টেলস। 1969 সালে তিনি এটির অনুবাদ করেন। প্রকাশক ছিল চিলড্রেন বুক ট্রাস্ট। বইটির ছবিগুলো এঁকেছেন পুলক বিশ্বাস, আর ভূমিকা লেখেন ভারতের তৎকালীন শিক্ষামন্ত্রী ত্রিগুণা সেন। ছোট বন্ধুরা, লীলা মজুমদার রচিত বাঘের বই থেকে আমাদের আজকের গল্প অ্যালার্ম ঘড়ি। আমার বাবার বাপ ঠাকুরদারা সবাই বাঘের দেশে জন্মেছিলেন, সেখানেই থাকতেন তারা, মরেও ছিলেন সেখানে। বাবার ছোটোবেলাও ওইখানেই কেটেছিল। ভাগ্যের ফেরে পরে কাজের জন্য তাকে এমন সব জায়গায় যেতে হয়েছিল যেখানে বাঘের বাস। আমার বাবা ভারত সরকারের জরিপ বিভাগে কাজ করতেন। অন্যান্য কর্মচারীর সঙ্গে বর্মা আর শ্যাম দেশের, এখন তার নাম থাইল্যান্ড, ঘোর জঙ্গলে তিনি অনেক বছর কাটিয়েছিলেন। তাদের কাজের অনেকখানি ছিল জমি জায়গা, বন জঙ্গল, পাহাড় উপত্যকা মাপা। মানচিত্র তৈরি করতে হলে এসব তথ্যের দরকার হয়। এইসব ঘন বনে কোনো পথঘাট ছিল না। বন জঙ্গলের গাছ কেটে তাদের পথ করে নিতে হতো। জনমানুষ ছিল না সেখানে, থাকার মধ্যে বুনো জন্তু। বছরের মধ্যে আবার 6 মাস কাটতো বনে জঙ্গলে, আর 6 মাস কাটতো আমাদের ছোট পাহাড়ে শহরে তাদের আপিসে। বনের জীবনযাত্রা সম্বন্ধে বাবা আমাদের অনেক রোমাঞ্চকর গল্প বলতেন। বাবাকে দলবল নিয়ে জঙ্গলে তাঁবু খাটিয়ে তার মধ্যে থাকতে হতো। দলের মধ্যে থাকতো একজন অফিসার, 2-4 জন সার্ভেয়ার, খালাসি, রাঁধুনে, আর হাতি, ঘোড়া, খচ্চর দেখার লোকজন। বাবার একটা কুচকুচে কালো পাহাড়ে ঘোড়া ছিল, তার নাম ছিল কালামানিক। সে খুব অনায়াসে খাড়া পাহাড় বেয়ে উঠত। কালামানিকের নিজের সহিস ছিল, সে তার খুব যত্ন করত। জরিপের দল সঙ্গে নিত চাল, ডাল, শুকনো ফল, আলু, তেল, নুন আর অন্যান্য খাবার জিনিস। এইসব রসদ আর তাঁবু ও যন্ত্রপাতি ইত্যাদি যা যা কাজের জন্য দরকার হতো সব হাতি, ঘোড়া, খচ্চরে বইত। অনেকদিন পর পর যখন তারা জঙ্গলের মধ্যে খানিকটা খোলা জায়গায় পৌঁছতো, যেখানে ছোট এক গ্রামও পাওয়া যেত, তখন তাদের আনন্দ দেখে কে। আবার রওনা হওয়ার আগে সেখান থেকে তাজা তরকারি, তেল, নুন ইত্যাদি কেনা যেত। সারা পথে বুনো জানোয়ারের বাস। রাতে তাদের ভয়ে পাহারার ব্যবস্থা করতে হতো। তাঁবু খাটানো হলে তার চারিদিকে গোল করে ধুনি জ্বালানো হতো। ধুনির আগুন চোখে দেখে জানোয়াররাও ভয় পেত। হিংস্র বাঘ ভাল্লুকও আগুন ভয় পায়, তাই তারা ধুনির ধার কাছে আসে না। সারা রাত দলের লোকেরা পালা করে ধুনি পাহারা দিত। জরিপের দলের সারাদিন খাটুনি কত! গাছে দাগ দেওয়া, মাপ নেওয়া, ছবি আঁকা, নোট লেখা ইত্যাদি ইত্যাদি। বিকেলে যখন তারা তাঁবুতে ফিরত, খেয়ে দিয়ে শুয়ে পড়ার বেশি তাদের শক্তি থাকতো না। এক এক জায়গায় 2-3 দিন থাকার পর তাঁবু নিয়ে তাদের অন্য কোথাও উঠে যেতে হতো। বাবার নিজের রাঁধবার লোক ছিল, তার নাম ছিল শশী। শশীর বাড়িও মশুয়াতে। তবে মশুয়াতেই থাকুক বা বর্মা কিংবা শ্যামদেশেই থাকুক, শশীর কোনো অদল বদল ছিল না। নিজের বাড়িতে যেমন খেয়ে পড়ে থাকতো, অন্য জায়গায় গেলেও তাই করত। খুব ভালো রাঁধত সে, কিন্তু সবার সঙ্গে ঝগড়া, বিশেষ করে চীনে খচ্চরওয়ালাদের সঙ্গে। সারা দিনের হাড় ভাঙা খাটুনির পর খচ্চরওয়ালারা তাঁবুতে ফিরে এসেই খচ্চরগুলোর দড়ি খুলে দিত। তারাও এদিক ওদিক ঘুরে ফিরে ঘাস পাতা খেত। মাঝে মাঝে তারা শশী রান্নাঘরেও উঁকি মারত। শশী বেজায় চটে যেত। চটে গিয়ে সে মহা চেঁচামেচি লাগাতো।
যত সব নোংরা খচ্চর, গায়ে পোকা, কী দুর্গন্ধ। কিন্তু খচ্চরগুলো তেমনি, এটা ওটা ছুঁড়ে মারলেও নড়ত না। তারা তো আর কালামানিকের মতো ছিল না। কালামানিককে শশী ভালোবাসত। মাঝে মাঝে শশী খচ্চরওয়ালাদের শাসাতো, খচ্চর বেঁধে না রাখলে ভালো হবে না, কিন্তু চেলা কাঠের বাড়ি দিয়ে আমি ঠ্যাং ভাঙতে পারি। কার ঠ্যাং সেটা বোঝা যেত না, খচ্চরের না খচ্চরওয়ালাদের। ভয়রর কাকে বলে শশী জানত না। লোকে সর্বদা বাঘকে ভয় করে। শশী বলতো, বাঘেরা জঙ্গলে থাকবে না তো কোথায় থাকবে? যাদের বন্দুক ঠন্দুক আছে তারা ইচ্ছে করলে বাঘ মারতে পারে। শশীর একটা পাখি মারার বন্দুকও ছিল। বাঘেদের অনিষ্ট করবার তার এতটুকু ইচ্ছে ছিল না। যতক্ষণ না বাঘরা ওর অসুবিধা করছে, ওর কিছু এসে যেত না। বাঘ নিয়ে সে মাথা ঘামাতো না। তাছাড়া তার অত সময়ই বা কোথায়? তাকে না রাঁধাবাড়া করতে হয়। একদিন জরিপের দল পথ হারিয়ে ফেলল। বন বাদারে কাদার মধ্যে ঘুরে অনেক সন্ধ্যায় তারা নতুন ক্যাম্পে পৌঁছল। সবাই বেজায় ক্লান্ত। কোনো মতে রেঁধে বেড়ে খেয়ে দিয়ে তারা শুয়ে পড়ল। শশীর আলাদা একটা ছোট তাঁবু ছিল। তার মধ্যে হালকা একটা ক্যাম্প খাটে সে ঘুমোতো। খাটের খুব দরকার ছিল, কারণ জায়গাটাতে ভারী পোকামাকড়, বিছে, সাপের উৎপাত। বাবা রোজ খুব ভোরে কাজে বেরিয়ে যেতেন। দুপুরের খাওয়াটা সঙ্গে নিতেন। কাজেই শশীকেও ভোরে উঠে খাবার তৈরি করে দিতে হতো। তার একটা অ্যালার্ম ঘড়িও ছিল। সে রাত্রে শশী ভোর 4টে অ্যালার্ম দিয়ে রাখল। রাত শেষ হয়েছে, সবাই ক্লান্ত হয়ে অঘরে ঘুমোচ্ছে। পাহারাদাররাও ঘুমিয়ে পড়েছে। ধুনি নিভে গেছে। এমন সময় খিদের জ্বালায় এক বাঘ এসে তাঁবুর চারিদিকে ছোঁক ছোঁক করে বেড়াতে লাগল। ক্রমে তার সাহস বাড়ল। সে তাঁবুর আরও কাছে এলো। শশীর তাঁবু। বাঘ তাঁবুর কানাতের তলা দিয়ে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে চেষ্টা করতে লাগলো। শশীর গরম গায়ের গন্ধ তার নাকে আসছিল। ঠেলে ঠুলে সে আর একটু ভেতরে সেঁধল। শশীকে প্রায় ধরে। এমন সময় অ্যালার্ম ঘড়ি বেজে উঠল, ক্রিং ক্রিং ক্রিং। বাঘ আঁতকে উঠল। ও কি বাজ না বন্দুক? তার এমনি ভয় হলো যে লাফিয়ে উঠে পালাবার পথ খুঁজতে লাগলো। কিন্তু তাঁবুর ভেতর থেকে বেরোনো কি চারটিখানি কথা? বাঘ প্রাণপণে পা ছুটতে লাগলো। তার চোটে তাঁবুর খুঁটি উপড়ে এলো। অমনি বাঘ চোঁচো দৌড় দিল। তাঁবুটা শশীর ঘাড়ের ওপর পড়ল। শশী চমকে জেগে চোখ না খুলেই চেঁচাতে লাগলো, রোজ বলি খচ্চর বেঁধে রাখো, তা কে কার কথা শোনে? এখন দেখো খচ্চরগুলো আমার কী হাল করেছে, তারপর দেখো আমি ওদের কী হাল করি। গোলমালের চোটে ক্যাম্প শুদ্ধ সবার ঘুম ভেঙে গেল। আলো জ্বলল, মশাল জ্বলল। শশীর তাঁবুর চারিদিকে তারা ভিড় করে এলো। তাঁবু উঠিয়ে শশীকে তো ছাড়ানো হলো। কিসের খচ্চর? কোথায় খচ্চর? তাঁবুর চারিদিকে মস্ত মস্ত থাবার দাগ, আর তাঁবুর কানাত ছেঁড়া। সমস্ত জমিটায় কে আঁচড়ে খামচে একাকার করেছে। এসব দেখে শশীর মুখ সাদা হয়ে গেল। হয়তো ক্যাম্পের অন্যদিকে খচ্চরগুলো তখনও বাঁধা রয়েছে। একসঙ্গে গাদাগাদি করে বেচারিরা ঠকঠক করে কাঁপছে। তারাও বাঘের গন্ধ পেয়েছে। শশী অ্যালার্ম ঘড়িটাকে তুলে ধরে সেই দিকে তাকিয়ে রইল। তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। ছোট্ট বন্ধুরা, লীলা মজুমদার রচিত বাঘের বই থেকে আমাদের আজকের গল্প মানুষ খেকো। বাবা বলতেন, বাঘরা মিছিমিছি মানুষকে আক্রমণ করে না। সাধারণত তারা মানুষ দেখলে এড়িয়ে যায়। আক্রমণ করে শুধু ভয় পেলে, বা আহত হলে, কিংবা খিদে পেলে। তাও সব বাঘ মানুষ খায় না, কিন্তু একবার মানুষ মারলে সে বাঘ প্রায়ই মানুষ খেকো হয়ে যায়। প্রায় 65 বছর আগে বাবা বর্মায় কেংটুং বলে একটা জায়গায় গিয়েছিলেন। সেখানে আগের বছরও বাবা কাজ করেছিলেন। তখন পাহাড়ের উপর সুন্দর সব গ্রাম দেখেছিলেন। এবছর সে গ্রাম খালি খাঁ খাঁ করছে। ওখানকার লোকেরা বলল, বাঘের উপদ্রবে গ্রামবাসীরা পালিয়েছে।
এখন তার 2 মাইল দূরে আর একটা পাহাড়ের মাথায় ঘর বেঁধেছে তারা। কিন্তু বাবার কাজ সেই আগের জায়গায়। একদিন কালামানিকের পিঠে চড়ে তিনি আস্তে আস্তে খাঁড়াই উঠছেন। হঠাৎ ঘোড়া ভয় খেয়ে নাক দিয়ে শব্দ করল। সামনের পথ দিয়ে একটা বাঘ নেমে আসছে। বাঘটা মাত্র কয়েক হাত দূরে। হঠাৎ সে গাঁক করে ঘন বনে ঢাকা পাহাড়ের ঢাল বেয়ে দৌড় দিল। এর কয়েকদিন পরে দুজন খালাসিকে ওই পথ ধরে আরও উঁচুতে উঠতে হয়েছিল। বাবা তাদের সাবধান করে দিয়েছিলেন যে ওই পথে বাঘ বেরোয়, শোনা যায় তাদের মধ্যে মানুষ খেকো আছে। লোক দুটিকে পাহাড়ের ওপারের গ্রামে যেতে হবে। বাবা বলে দিলেন যেন দিনের আলো থাকতে থাকতেই সেখানে পৌঁছয়। কিন্তু তারা পথ হারিয়ে ফেলল। দেখতে দেখতে সন্ধ্যা নামল। ভয়ে তারা আধমরা। এমন সময় তারা একটা জায়গায় এসে পৌঁছলো যেখানে শিকারীরা মাঝে মাঝে তাঁবু খাটাতো। আশ্রয় নেবার মতো বড় বড় গাছ ছিল সেখানে। কাছেই ছোট একটি টলটলে জলের নদী। তাদের মনে হলো রাত কাটাবার মতো এর চেয়ে ভালো জায়গা হয় না। পিঠের ভারী বোঝা গাছতলায় নামিয়ে রেখে তারা রাতের জন্য তোড়জোড় করতে লাগলো। একজন শুকনো কাঠ কুড়িয়ে আনলো। বুনো জানোয়ার তাড়াবার জন্য ধুনি জ্বালাতে হবে। অন্যজন নদী থেকে জল আনবার জন্য সবেমাত্র উঠেছে। এমন সময় বিকট গর্জন শোনা গেল। পায়ের নিচে মাটি কাঁপতে লাগলো। ওরা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তরতর করে মস্ত গাছের উপর উঠে পড়ল। অনেক উঁচুতে উঠে গিয়ে মাথার পাগড়ি খুলে তাই দিয়ে গাছের ডালের সঙ্গে নিজেদের কষে বাঁধল। ভয়ে তাদের হাত পা ঠান্ডা। খাওয়া শোয়ার কথা মাথায় উঠল। এদিকে বাঘ তো গাছের গোড়ায় এসে ওদের জিনিসপত্র শুকতে লাগলো। তারপর সে কি গর্জনের পর গর্জন। ভীষণ রেগে প্রথমে এদিক ওদিক পায়চারি করতে লাগলো। তারপর গাছটা চারিদিকে ঘুরতে লাগলো। থেকে থেকে বিকট গজরাতে গজরাতে গাছের গায়ে নখ দিয়ে আঁচড়াতে থাকলো। একটুক্ষণের জন্য থেমে নদীতে গিয়ে জল খেয়ে এলো। কিন্তু একটু পরেই আবার ফিরে এসে হুঙ্কার দিতে লাগলো। সারা রাত বাঘটা ওখান থেকে নড়ল না। খালাসিরা ভয়ের চোটে প্রায় মরেই গিয়েছিল। ভাগ্যিস পাকড়ি দিয়ে নিজেদের বেঁধে রেখেছিল, নইলে নির্ঘাত পড়ে যেত আর বাঘও মহাভোজ খেত। ঠিক সূর্য ওঠার আগে পূবের আকাশ ফর্সা হলে বাঘটা চলে গেল। খালাসি বেচারাদের হাতে পায়ে খিল ধরে গিয়েছিল। পাগড়ির বাঁধন খোলার তাদের সাধ্যি ছিল না। শেষটা দলের লোকেরা ওদের খুঁজে পেল। তাদের সাহায্যে ওরা গাছ থেকে নামতে পারল। তারপরে সবাই যখন ওদিকের গায়ে পৌঁছলো, সেখানকার লোকেরা বলল ওই বাঘটা নাকি মানুষ ছাড়া কিচ্ছু খায় না। ছোট বন্ধুরা, লীলা মজুমদার রচিত বাঘের বই থেকে আমাদের আজকের গল্প বন জঙ্গলে। একবার বাবাকে বর্মায় শান দেশের একেবারে ভিতরে যেতে হয়েছিল। সেখানে বন এত ঘন আর নদী নালা এত গভীর যে খচ্চর কোনো কাজে লাগে না। জিনিস বইবার জন্য তাই হাতি নিতে হলো। হাতি নেবার আরেকটা সুবিধা যে তারা মোটা মোটা ঝোপ ঝাড় আর গাছের নিচের লতা গাছ সব মারিয়ে চ্যাপ্টা করে দিতে পারে। দলবল নিয়ে বাবা এক জায়গায় এলেন। সেখানে সরু একটা পথ পাহাড়ের উপরে উঠে গেছে। এত সরু পথ যে একটা লোক কষ্টে পার হতে পারে। হাতির কথা ছেড়েই দেওয়া যাক। শেষটা নদীর ধারের ক্যাম্পে হাতি ছেড়ে ওরা হেঁটেই গেলেন। মাহুতদের বলা হলো যেন হাতিগুলোকে নদীর ধারে রাস্তা দিয়ে 6 মাইল দূরে পরের ক্যাম্পে নিয়ে যায়। জরিপের দল সন্ধেবেলায় সেখানে তাদের সঙ্গে মিলবে। অচেনা জায়গা। জরিপের দল পাহাড়ের গা বেয়ে কাজ করতে করতে এগিয়ে চলল। বিকেলের মধ্যে সেদিনের মতো কাজ শেষ করে জিনিসপত্র গুটিয়ে তারা ক্যাম্পের দিকে চলল। খাড়া পাহাড়ের গা বেয়ে তারা নামতে শুরু করল। এদিকে অন্ধকার হয়ে আসছে। মাঝপথে একবার থেমে ওরা মোটা দেখে শুকনো বাঁশের ডাল জড়ো করল। এগুলোর এক মাথা থেঁতো করে নিলে চমৎকার মস্ত মশাল বানানো যায়।
পাহাড়ের গা বেয়ে নামার সময় ওরা পথের চিহ্ন দেখতে পেল না। কাঁটা ঝোপ গাছের শিকড় আঁকড়ে ধরে হাঁচড়ে পাঁচড়ে নামতে হলো। শেষ পর্যন্ত নদীর ধারে এলো। তখন গাইড বলে কিনা আর একটা পাহাড় ডিঙে তবে ক্যাম্পে পৌঁছানো যাবে, নাকি মাত্র মাইলখানেক দূরে। সবাই তখন পাহাড় ভেঙে চলল। যখন মনে হতে লাগলো অন্তত 10 মাইল পেরিয়েছে, গাইড বলল আরও 1 মাইল যেতে হবে। এবার খালাসিরা বেঁকে বসল। একটু বিশ্রাম করতে না দিলে তারা এক পাও নড়বে না। পথের মাঝখানে তারা বসে রইল। বাবা তখন গাইডকে আর একজন খালাসিকে নিয়ে এগিয়ে গেলেন। খানিকটা গিয়ে দেখলেন মশাল নিবু নিবু। বাবা বললেন, আরেকটা জ্বালো। খালাসি বলল, মশাল সব অন্য লোকেদের কাছে আছে। বাবা বললেন, যথেষ্ট শুকনো বাঁশ পড়ে আছে, আরেকটা মশাল তৈরি করো। খালাসি বলল, কুড়ুল ওদের কাছে। বাবা বললেন, আলো না হলে চলবে না, শুকনো পাতা কাঠকুটো জড়ো করে পুরনো মশালের মাথায় জড়াও। তখন তারা পাতা আর কাঠি দিয়ে মশালটা মেরামত করে নিল। কিন্তু সে কি সহজে ধরে? পাতাগুলো স্যাঁতস্যাঁতে। বাঁ দিকে ছোট একটা নদী, ডান দিকে মানুষের সমান উঁচু পাথর। সেই পাথরের আড়ালে গুড়ি মেরে গাইড আর খালাসি মশাল ধরাবার চেষ্টা করছিল। খালি ফুঁ দেয়, কিন্তু মশাল কিছুতেই জ্বলতে চায় না। বাবা হঠাৎ চোখ তুলে দেখেন পাথরটার 2 ফুট উঁচুতে অন্ধকারের মধ্যে যেন একজোড়া বাতি জ্বলছে। বাবা বুঝলেন বাঘ। চুপ করে দাঁড়িয়ে রইলেন। নইলেই হয়তো জানোয়ারটা তার উপরই লাফিয়ে পড়বে। ঠিক সেই সময় মশালটা ধরল, আর দপ করে আগুন এতখানি উঁচু হয়ে উঠল, সঙ্গে সঙ্গে জানোয়ারটা লাফিয়ে নেমে পড়ল। এক দৌড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। খালাসি মশাল তুলে নিল। 3 জনে নিঃশব্দে এগুতে লাগলেন। 10 মিনিট বাদে তারা একটা হাঁক দিতেই ক্যাম্প থেকে তার উত্তর পেলেন। অগত্যা আশ্রয়ের কাছে পৌঁছানো গেল। কয়েকজন লোক বেরিয়ে এসে তাদের ক্যাম্পে নিয়ে গেল। সেখানে খাবার আর আরাম পাওয়া গেল। আধ ঘন্টা আগেই বাকিরাও এসে পড়ল। তাদের কোনো বিপদ ঘটেনি, বাঘটাগের সঙ্গে দেখা হয়নি। ছোট বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনছিলে লীলা মজুমদার রচিত বাঘের বইয়ের 3য় পর্ব। পরবর্তী পর্বগুলো শুনতে হলে সঙ্গে থাকো ছুটি প্রেজেন্টসের, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।